ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, অসংখ্য ছাত্রছাত্রী আমার সফল, তোমরাও হবে। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য শুরু করছি একটা নতুন উপন্যাস। তোমাদের জানো, তোমাদের একটা উপন্যাস পাঠ্য আছে, সেটা হচ্ছে পথের পাঁচালী। এই পথের পাঁচালীতে যদি ইন্টারেস্ট না পাও তাহলে এখান থেকে ছোট প্রশ্ন নিজেরা লিখতে পারবে না। তাই আজকে ধারাবাহিকভাবে শুরু করছি তোমাদের পথের পাঁচালী উপন্যাস। অষ্টম শ্রেণীর যারা বাংলার ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমার ক্লাসগুলো করলে তোমরা না পড়ে সব উত্তর করতে পারবে। আমি এটা প্রথম অধ্যায় পড়াবো একটি করে এবং প্রশ্ন উত্তর বলে দেবো। দেখো তাহলে চলো তোমাদের আমি যে টেক্সট অংশ সেখানে আসি। শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা ছাত্রছাত্রীদের জন্য ছোটদের পথের পাঁচালী। দেখো, পথের পাঁচালী বলতে হলে প্রথমেই তোমাদের জানতে হবে এই উপন্যাসের নায়ক অপু 6-7 বছরের, আর তার ছোট্ট দিদি 10-11 বছর দুর্গা, তার বাবা হরিহর খুব গরিব ব্রাহ্মণ, আর মা সর্বজয়া। এই নিয়ে পরিবার। এই পরিবারটি মাথায় রেখে তোমরা গল্পটা শুরু করতে পারো। তাই দ্রুত পঠনের জন্য আমরা শুরু করছি তোমাদের এখানে প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় শুরু হচ্ছে, আমি তোমাদের বুঝিয়ে বলে দেবো। দেখো, মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। মাঘ মাসের শেষ, তোমাদের বুঝতেই পারছো এখন কেমন ঠান্ডা পড়েছে বলো। ঠিক সেরকমই একটা প্রচণ্ড ঠান্ডা। আর শীত যখন মাঘ মাস শেষ হয়, শেষ দিকে শীতটা খুব বাড়ে। তো আমরা সেই সময় গল্প শুরু করছি। দেখো, দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বেয়ে নিশ্চিন্তিপুরে কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। আমি তোমাদের সহজে বোঝার জন্য চলিত বাংলাতেই পড়ছি যাতে বুঝতে পারো। তাহলে তারা যাচ্ছে কোথায় বলো? নিশ্চিন্তিপুর গ্রামে। সেখানে কেন না, ঠান্ডার দেশ থেকে কিছু পাখি আসে, সেই পাখির নাম নীলকণ্ঠ পাখি। সেই পাখি দেখবার জন্য সরস্বতী পুজো বিকেলে তার গ্রামের বাইরে বের হয়েছিল। এমনিতেই সরস্বতী পুজো দিনটা আমাদের ফাঁকা থাকে, অনেক ছেলেমেয়েরা বেড়াতে যায়, তাই গ্রামের লোকেরা বেড়াতে গেছে। আর হরিহরের তার বাবা, তার ছেলে অপু তাদের সঙ্গে ছিল, আর বেশ কিছু পাড়ার লোকদল ছিল সেখানে। দলের একজন যারা দেখতে যাচ্ছিল, তার দলের একজন বলল, ওহে হরি, ভূষণ গোয়ালার দরুন কলা বাগানটা কি তোমরা ফের জমা দিয়েছো নাকি? তারা বুঝতে পারছো গরিব মানুষরা কি করে, যখন অভাব থাকে তখন কলা বাগান বা জমি জায়গা বন্ধক দিয়ে কিছু টাকা আনে, তারপরে তার সংসার চালায়, আর যদি ছাড়াতে না পারে ওই জায়গাটা চলে যায়। তাই হরিকে বলছে, ভূষণ গোয়ালার জন্য তোমরা কি কলা বাগানটা জমা দিয়েছো? হরিহর হয়তো সাই সূচক হয়তো হ্যাঁ বলতে যাচ্ছিল, এমন সময় দেখে যে পিছনে কি দেখলো, ছেলেটা নেই। ছেলেটা কোথায় গেছে? অনেক পিছনে চলে গেছে। তাই বলছে, আরে ছেলেটা আবার কোথায় গেল? তাই ডাকছে, খোকা খোকা। আর খোকা মানে কে বলো তো? খোকা হচ্ছে তোমাদের এখানে গল্পের অপু। খোকা ইচ্ছে করে লুকিয়ে গেছে জঙ্গলের মধ্যে এবং পিছন দিকে তো বাবাকে এসে ধাক্কা দিয়েছে। তখন কেমন লাগে যখন বাবা বলছে খোকা খোকা, আর সব সেই সময় বাচ্চাটা দিয়ে পিছন দিয়ে ধাক্কা, এরকম একটা ব্যাপার ভেবে নাও তোমরা। পথের বাঁকের আড়াল থেকে একটি 6-7 বছরের ফুটফুটে ছিপছিপে চেহারার ছেলে ছুটে এসে দলের নাগাল ধরল। এই 6-7 বছরের ফুটফুটে ছেলেটি যে অপু, এ বিষয়ে তোমাদের আর জানতে অসুবিধে নেই। সে ছুটে চলে যায়, আবার দলের সঙ্গে এসে তারা জমা দেয়। তো দলের নাগাল ধরে, নাগাল মানে কি, ওদের সঙ্গ ধরে। হরিহর বলল, আরে পিছিয়ে পড়লে কেন এর মধ্যে? অর্থাৎ মাঝে মাঝে অপু ছুটে পালিয়ে যাচ্ছে দল থেকে, তাই অপুর বাবা খুব চিন্তায় পড়ে যাচ্ছে। বলে, না এগিয়ে চলো, এগিয়ে চলো মানে কি সামনে চলো। ছেলেটি বলল, বাবা বাবা, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান। অপু কিছু জন্তু দেখেছে আর সেটা বাবাকে বলার চেষ্টা করছে। বাবা কিন্তু ওর কথা গুরুত্ব দিচ্ছে না। তাই হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়ে তার যে প্রতিবেশী নবীন পালিত, তার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটতে লাগলো। অর্থাৎ মাছ কেমন করে শিকার করা যায়, ফন্দি আঁটছে কার সাথে না, নবীন পালিতের সাথে। এটা কিন্তু অপুর একদম ভাল লাগছে না, আর এর জন্যই কিন্তু অপু সেখান থেকে চলে যাচ্ছে। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলল, বাবা বলো না, কি দৌড়ে গেল বাবা, বনের মধ্যে বড় বড় কান। হরিহর বিরক্ত হয়ে গেছে, তাই সে বলছে, কি জানি বাবা, তোমার কথা না আমি উত্তর দিতে পারি না। সেই যে বেরিয়েছ অবধি শুধু শুরু করেছো, সেখান থেকে এটা কি ওটা কি সেটা কি, কি গেল আমি কি দেখতে পাচ্ছি বনের মধ্যে? নাও এগিয়ে চলো, এগিয়ে চলো দেখি। অর্থাৎ
হরিহর তার বন্ধু পালিতে নবীন পালিতের সাথে এতটাই ব্যস্ত ছিল যে ছেলেটা গুরুত্ব দিচ্ছে না। আমরা ছোটদের বন্ধু হতে না পারলে আমাদের তো মন তো বিদ্রোহী হবেই না, কি বলো? তাই তার মন বারবার বিদ্রোহী হয়ে উঠছে। বালক বাবার কথাই আগে আগে চলল, বিরক্ত হয়ে বাবা বকে দিয়েছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের বনের দিকে ঝোপে আঙুল তুলে চিৎকার করলো। আবার ঝোপের মধ্যে সেই জন্তুটা দেখতে পেয়েছে অপু, তাই বলল যে বাবা ছুটতে ছুটতে গেল, আর ওইখানে গিয়ে কী আছে দেখে বলছে, ওই যে বাবা, বাবা দেখো যাচ্ছে যাচ্ছে, ওই গেল বাবা, বড় বড় কান, বলছি না। তার বাবা পিছন দিয়ে ডাকছে, ও কাঁটা কাঁটা পড়ে যাবে, কাঁটা পড়ে। তাড়াতাড়ি খপ করে ছেলে হাতটা ধরে বলছে, বড্ড বিরক্ত করছো তুমি, 100 বার বারণ করছি, তা তুমি কিছুতে শুনবে না, এই জন্যই তুমি আনতে চাচ্ছিলাম না, কাঁটায় পড়ে যেতে। যাই হোক, কাঁটা সত্যিই কাঁটা, তার জন্য কিন্তু অপু ওই জন্তু দিকটি দেখতে গিয়ে কিন্তু প্রায় পড়েই যাচ্ছিল। বালক উৎসাহ এবং আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করে বাবার মুখের দিকে তুলে জিজ্ঞেস করলো, বলো না বাবা, কি বলোটা, কি বলো না। হরিহর বলল, আরে আমি কি দেখতে যাচ্ছি, ওই শুয়োর টোর হবে, নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। ওকে না দেখে মন্তব্য করলো শুয়োর, কিন্তু অপু শুয়োর চেনে, তাই অপু বলল, না বাবা, ছোট্ট যে, হাত দেখিয়ে বললো, এইটুকু 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 বাবা, এইটুকু হাত দেখিয়ে বলল। অপু জানে, অপু যখন পায়খানা করতে যায় তখন দেখেছে শুয়োর ছোট, গক গক করে পায়খানা করে খেয়ে চলে যায়, তাই অপু পরিষ্কার বলল, বাবা শুয়োর তো বড়, এটা আরও ছোট ছোট্ট, তাই ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে দেখালো এইটুকু হবে। তো চলো চলো, আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। তো নবীন পালিত বলল, খোকা আমি বলছি ওটা কি। বাবা তো বললো না, তাই নবীন পালিত বলল, ওটা হলো খরগোশ। খোকা, খরগোশ, এখানে ঝোপে থাকে খরগোশ। তাহলে খরগোশ কোথায় থাকে? ঝোপে থাকে। ঝোপে খরগোশ থাকে, তাই এটা এই খরগোশগুলো বাড়িতে পোষে না, এগুলোকে বলা হয় বন খরগোশ। এর মাংস খুব টেস্টি হয়, আমি খেয়েছি। যাই হোক, অপু তো প্রথম দেখলো, কারণ অপু বর্ণ পরিচয় বইয়ে পড়েছিল ক্ষয় খরগোশ, যখনই খরগোশ পড়ানো হতো অপু ছুটে ভয়ে পালিয়ে যেত। আজকে নিজের চোখে দেখে অপু তো অবাক। বালক বর্ণ পরিচয় ক্ষয় খরগোশের ছবি দেখেছে, কিন্তু তা যে এমন জীবন্ত অবস্থায় এমন লাফিয়ে পালায় তা কিন্তু তার চোখে, তা আবার সাধারণ চক্ষু দেখতে পাবে, কোনো চশমা দিয়ে নয়, কোনো ফিল্মের ছবি নয়, একেবারে এটা কিন্তু অপু ভাবতে পারেনি। তাই ভাবছে খরগোশ, জীবন্ত খরগোশ একেবারে তোমার সামনে লাফিয়ে বেড়ায়, কি দেখলাম আমি, অপু ভাবছে, এটা ছবি না, কাঁচের পুতুল না, একেবারে কান খড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ, বেচি গাছের ঝোপে, ওখানে ভাট গাছ বেচি গাছ ঝোপ আছে, তার মধ্যে ওই খরগোশ লুকিয়ে বেড়ায়, ছুটে বেড়ায়, লাফিয়ে লাফিয়ে যায়। অপু ভাবছে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে কি করে এই ঘটনা ঘটলো। বালক কোনো মতে তা ঠাহর মানে বিশ্বাস করতে পারল না। ঠাহর শব্দ অর্থ বিশ্বাস, যে সত্যি সে দেখলো কিনা। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়িয়ে মাঠে পড়ল। নদীর ধারে বাবলা জিওল গাছের আড়ালে একটি বড় পাঁজার মতো জিনিস চোখে পড়ল। ওটা পুরনোকালে নীলকুঠির জ্বালাঘরের ভগ্নাবশেষ। এই নীলকুঠি নিয়ে অপুর বাবা অপুকে কত গল্প করেছে। একসময় নীলকর সাহেবরা আমাদের ধানের জমিতে জোর করে নীল চাষ করাতো, আর নীল চাষ করতে না চাইলেই কি অত্যাচার করতো নারী শিশুর ওপর। চোখ ফেটে কান্না বের হতো অপুর মাঝে মাঝে। আজকে অপুর দেখার ইচ্ছে ছিল নীলকুঠি। অপু সে দেখল মাঠের ঝোপগুলো, ঝোপঝাপগুলো, উলুখড়, বন কলমি, সোদাল, ফুল গাছে ভরা। অপু গাছগুলো দেখতে লাগলো। কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় করে সবুজ পাতা বিছিয়ে রেখেছে। কি সুন্দর কলমিলতার ঝোপ, ভেতরে কত স্নিগ্ধ ছায়া। ছোট গোয়ালে নাটা কাটা নীল অপরাজিতা ফুল সূর্য আলোর মতো মুখ উজ্জ্বল করে ফুটে আছে। অপূর্ব সৌন্দর্য নিয়ে মনে হয় ভগবান বাগান রচনা করেছে। পড়ন্ত বেলায় ছায়ার স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারদিকে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য, রাজার মতো ভাণ্ডার বিলিয়ে দান। কোথাও এতটুকু দরিদ্রের আশ্রয় খোঁজার চেষ্টা নেই, মধ্যবিত্তের কার্পণ্য নেই। অপুর মনে হয়েছে যে
আমাদের এলাকাতে বাগান রচনা করলে কত কৃপণতা, ফুল দেয় না, আর এখানে প্রকৃতি যত খুশি ছেড়ো কেউ কিছু বলবে না। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। ইন্দ্রজাল মানে ম্যাজিশিয়ান, যেন স্বপ্নে কোনো ম্যাজিশিয়ান অর্থাৎ যারা জাদুকর তারা এখানে ম্যাজিক দেখাচ্ছে। এই সুন্দর ফুল বাগান নিয়ে অপূর্ব লাগছিল সব কিছু দেখতে। মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালুর চাষ করে কিরূপ লাভবান হয়েছিল সেই গল্প করতে লাগলো। এরা হিসেবি মানুষ। এইখানে একবার শাঁকালু চাষ করেছিল নবীন পালিত, তার কেমন লাভ হয়েছিল সেই কথা হরিহরকে বলতে লাগলো। অপুর কিন্তু কথাগুলো মোটেই ভালো লাগছে না, আরও গল্প করতে লাগলো। ক্রমে তা থেকে বর্তমানকালের দুর্মূল্যতা অর্থাৎ কীরকম জিনিসের দাম বেড়েছে আলোচনা হলো। আষাঢ়ের বাজারে কুণ্ডুদের, আষাঢ়ের যে বাজারে গ্রামে হাট বসে সপ্তাহে একদিন, সেখানে কুণ্ডুদের গোলাদারি দোকানটা পড়ে গেছে সেই কথা আলো হলো। গ্রামে দিনু গাঙ্গুলি মেয়ে বিয়ের তারিখ কবে পড়েছে এই নিয়ে আলোচনা হতে লাগলো অর্থাৎ, এবং বিভিন্ন বিষয় নিয়ে সংবাদের আদান প্রদান হতে লাগলো। হরিহরের ছেলে বলল, নীলকণ্ঠ পাখি কই বাবা, অর্থাৎ যে উদ্দেশ্যে আসা সেইটাই যেন তারা বলতে চেয়েছিল। ওই দেখো বাবলা গাছে এক্ষুনি এসে পড়বে। অপুকে লোভ দেখালো যে বাবলা গাছেই আসছে কিন্তু নীলকণ্ঠ পাখি, কিন্তু এটা মিথ্যে কথা। সত্যিকারে কিন্তু নীলকণ্ঠ পাখি আসেনি। যাতে অপু বিরক্ত না করে তার জন্য অপুকে মিথ্যে কথা বললো তার বাবা। অপু কিন্তু খুব সরল বিশ্বাসে বিশ্বাস করলো এবং বালক উঁচু হয়ে নিকটবর্তী সমুদয় মানে পুরো বাবলা গাছটার মাথার দিকে তাকাতে লাগলো। দেখতে পেল না নীলকণ্ঠ পাখি। মাঠের ইতস্তত এদিক ওদিক করে নিচে তাকালো, নিচে দেখলো ছোট্ট ছোট কুল গাছ আছে, সেগুলো কুল পেকে আছে। দেখবে গ্রামের দিকে ছোট্ট ছোট্ট হাঁটুর নিচে কুল গাছ, আর আমাদের এখানে অনেক 8 ফুট 10 ফুট 12 ফুট লম্বা কুল গাছ, সেখানে অপু কুল পাড়তে পারে না আকসিনিও, কিন্তু এখানে হাঁটুর তলায় কুল গাছ কুল পেকে আছে কিন্তু কাঁটা আছে। বালক অবাক হয়ে লুব্ধ দৃষ্টিতে আর লোভের সঙ্গে সেগুলো তাকিয়ে আছে, অর্থাৎ পাকা কুল খেতে ইচ্ছে করছে। কয়েকবার কুল পাড়তে গিয়ে বাবার বকুনিতে তাকে নিরস্ত হতে হয়েছিল। অনেকবারই কুল পাড়তে গেছিল, কিন্তু এত ছোট গাছে কুল হয় অপু ভাবতে পারেনি। তার গ্রামের বাড়িতে কত বড় গাছ, আর এখানে হাঁটুর নিচে। তাই ঝুঁকি মেরে দেখতে লাগলো। লোভ পেল অপুর ওই পাকা কুল খাবার জন্য। তাদের পাড়ায় যে কুলের গাছ আছে তা খুব উঁচু বলে ইচ্ছে থাকলো সে সুবিধা করতে পারে না। অনেক উঁচু বলে অপু সে গ্রামের বড় কুল গাছ থেকে কুল পাড়তে পারে না। ভারী আকসিটা 2 হাতে আঁকড়েও ধরেও তুলতে পারে না। একটা বড় আকসি আছে বটে, উপরে তুলতেই পারে না, অনেকবারই উল্টে গেছে। কুপথ্যের জিনিস লুকিয়ে খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, এসে টের পায়। অর্থাৎ অপু কুল না পেয়ে বনের এটা সেটা খেয়ে স্বাদ মেটাবার চেষ্টা করে, কিন্তু অপু অত বড় গাছ থেকে কুল পাড়তে পারে না। আর এখানে ছোটো ছোটো গাছ। হরিয়ে বলল, এই দেখো খোকা, তুমি কুটি কুটি বলছিলে না, এই দেখো খোকা, এটা সাহেবদের কুটি দেখছো। নদীর ধারে অনেকটা জুড়ে সেকালে কুঠিটা প্রাগৈতিহাসিক হিংস্র জন্তুর মতো বহু কঙ্কালের মতো পড়েছিল। পুরনো ইতিহাসের সাক্ষ্য এখনও পড়ে আছে একসময় এরা কত অত্যাচার করেছিল। অপু হয়তো ভাবতে লাগলো। বালক অবাক হয়ে চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। তার এই দীর্ঘ 6 বছর জীবনে মনে হলো 6 বছরটা অনেক বড় জীবনে এই প্রথম সে বাড়ি থেকে এত দূরে এসেছে। এতদিন হয়তো ন্যাড়াদের বাড়ি কি নিজেদের বাড়ির সামনেটা কিংবা বড়জোর রানুদির বাড়ি, এটিই ছিল তার জগতের শেষ সীমা। কেবল এক একদিন হয়তো তাদের পাড়ার মাঠে মায়ের সঙ্গে স্নান করতে এসে সে স্নানের ঘাট থেকে আবছা দেখতে পেত ওই কুঠিরে ভাঙা জ্বালাঘরটার দিকে তাকিয়ে বলতো, আঙুল দিয়েও দেখে বলতো, মা ওটাই কুঠি। এটা কিন্তু অপু মাকে ওই পুকুরে স্নান করতে আসতো, তখন মাকে জিজ্ঞেস করতো, কিন্তু চোখে দেখেনি কখনো। এই প্রথম তার বাবা তাকে চোখে দেখালো। সে তার বাবার মুখে, দিদির মুখে এবং পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনেছে, কিন্তু আজ তার প্রথম সেখানে আসা। এই মাঠের পরে এদিকে বুঝি মনে হয় যে মায়ের মুখের সেই রূপকথার রাজা শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমী গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রেখে একা শুয়ে রাত কাটায়, এই গল্পগুলো যেন বাস্তবে দেখতে লাগলো। ওধারে মানুষের কোনো বসবাস নেই, এটি জগতের শেষ সীমা, মনের পৃথিবীর এটা শেষ, এরপরে বোঝা আর কোনো পৃথিবী নেই, ছোট্ট উপর এটাই ধারণা। এরপর থেকে অসম্ভবের দেশ, অজানার দেশ, অজারূপকথার অজানা গল্প তার কাছে শুরু হতে লাগলো মনের মধ্যে। বাড়ি ফেরার পথে সে পথের ধারে একটু নিচু ঝোপ থেকে এক উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়তে লাগলো।
হাত বাড়ালো, তার বাবা হাত এসে বলে, আরে হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি, কি যে করো তুমি, বড্ড জ্বালা দেখছি। এই আলকুশি কিন্তু ভীষণ জ্বালা করে শুঁয়োপোকার মতো। আর কোনো দিন যে তোমায় নিয়ে বেরোচ্ছি, এক্ষুনি হাত চুলকে ফোচকা হয়ে যাবে। পথের মাঝখানে এত করে বলছি হাঁটতে, কিছুতেই শুনবে না। অপু তো বোঝে না কিছু, তাই অপু এত বকা সত্ত্বেও বললো, হাত চুলকোবে কেন বাবা, হাত চুলকোবে, বিষ বিষ। আলকুশি কি হাত দেয় বাবা, শুয়ো রুয়ে রিড়ি জ্বলবে, আর তখন তুমি চিৎকার করবে। গ্রামের মধ্য দিয়ে হরিহর ছেলেকে সঙ্গে করে খিড়কির দরজা দিয়ে ঢুকলো। সর্বজয়া খিড়কির দরজা খোলার শব্দে এসে বলল, এত রাত হয়ে গেল, তা তুমি ওকে নিয়ে গেছো একটা দোলাই গায়ে না দিয়ে, দোলাই মানে ঢাকা চাদর ইত্যাদি, শীতের সময় করে চাদর নিয়ে যায়নি। এটাই অপুর মায়ের কষ্ট, মায়েরা ছেলের জন্য এরকম কষ্ট পায়। হরিহর বলল, আহ নিয়ে যা বিরক্ত, এদিকে যাই ওদিকে যাই, সামনে রাখতে পারি না। আলকুশির ফল টানতে গিয়েছিল, পরে ছেলে যদি চাই বলো নীলকুঠি দেখবো, কুঠির মাঠ দেখবো, কেমন হলো তো কুঠির মাঠ। দেখো প্রথম অধ্যায়টা তোমাদের বোধহয় শেষ হলো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পেলে এখানে যে পথের পাঁচালী যে প্রথম অধ্যায় তোমাদের পড়লাম, এইভাবে চলবে তোমাদের পুরো উপন্যাসটা। তোমরা যদি সঙ্গে থেকো, বা যদি কোনো অভিভাবক অভিভাবিকা আছেন, তাদের অনুরোধ করব যে তাদেরকে এই বিষয়টি আমরা দেখতে সুযোগ করে দিন, এবং ছেলেমেয়েদের বলবো যে আমরা অবশ্যই একটা অধ্যায়ভিত্তিক করে কী কী প্রশ্ন সেগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করে দেবো। প্রথমে দেখো কিছু প্রশ্ন তোমাদের আমি হোম টাস্ক দিচ্ছি, তোমরা করবে। আমার হোয়াটসঅ্যাপ 9434160271 এই নাম্বার তোমরা জানাবে উত্তর ঠিক করতে পারছো কিনা। 160-271 এই নাম্বারে তোমরা কিন্তু হোম টাস্ক করবে, আমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেবো। এই বিনামূল্যে প্ল্যাটফর্মটি তোমাদের ভালো হোক, কাজে লাগুক, আমি এটা চাই। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী, প্রথম দিকে দেখো পথের পাঁচালী। ফার্স্ট প্রশ্ন, পথের পাঁচালী। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি পথের পাঁচালী থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বরের প্রশ্ন তোমাদের কাছে আমি কয়েকটা দিচ্ছি হোম টাস্ক হিসেবে। পথের পাঁচালী কার লেখা? উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শিশু সাহিত্যিক। কোন মাসের শীত? মাঘ মাসের শীত। তারপর 4 নম্বর, অপু বর্ণ পরিচয়ের কোন পশুকে ভয় করত? উত্তর খরগোশ। তারপর দেখো মাছ শিকারের গল্প হরিহর কার সঙ্গে করেছিল? উত্তর নবীন পালিত। এখানে পুরো 5টি আছে, আর বাকি 5টি এধারে চলে এসো। আর দেখো 6 নম্বরে অপুর পিতার নাম কি? উত্তর হবে হরিহর। 7 নম্বরে অপুর বয়স কত? উত্তর হবে 6-7 বছর। 8 নম্বরে নীলকণ্ঠ পাখি দেখতে অপু কোথায় গিয়েছিল? নিশ্চয়ই নিশ্চিন্তিপুর হবে। তারপর দেখো 9 নম্বরে অপু কোন মাঠে গিয়েছিল? উত্তর নীলকুঠির মাঠ। তারপরে দেখো 10 নম্বরে অপুর মায়ের নাম কি? সর্বজয়া। আর 2 নম্বর দুটো প্রশ্ন তোমাদের হোম ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে কি কি একটা নবীন পালিতের সঙ্গে হরিহর কি কি গল্প করেছিল, তোমরা অবশ্যই আমার লিখে জানাবে। আর একটা প্রশ্ন হচ্ছে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়ে অপুর কি কি ভালো লেগেছিল, নীলকণ্ঠ পাখি দেখতে গিয়ে কি কি ভালো লেগেছিল, এই দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। 1 নম্বর 10টি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, আর 2 নম্বর 2টি লিখতে দিলাম তোমাদের। যদি কোনো অসুবিধা হয় আমি এটাও তোমাদের লিখিয়ে দেবো। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের ভালো পরীক্ষা ভালো হোক, এবং আগামী জীবনে তোমরা এগিয়ে যেও। এবং আমি আবার বলছি যে এখনো যদি কোনো অষ্টম শ্রেণীর অভিভাবক অভিভাবিকা আছেন, তাদের ছেলে মেয়েদের এটা সুযোগ করে দিন, আর যাতে তারা নিশ্চিতভাবে এই ক্লাসটি করে উপন্যাসটি পুরো বুঝতে পারে। আমি তোমাদের নিয়মিতভাবে এটি দেখাবো। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের জীবন শুভ হোক, শুভ কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। তোমরা যদি এটা বন্ধুদের সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, তাহলে আমি উৎসাহ পাবো। কমেন্ট করলে আরও বেশি উৎসাহ পাবো তোমাদের উপন্যাসটি করতে বা বোঝাতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।